একটা বিচারটা দাও। আল্লাহ, আল্লাহ তুই আমার ক্ষমা করো। আমার সোনার সামনে এমনি কান্দি আমি তো সহ্য করতে পারি না। গুলির শব্দ শুনছি, কিন্তু আমি জানতাম না যে ঠিক ওর গায়ে পড়ছে। এক গুলি আমার জীবনটা অস্থির করে দিল। আমার ছেলে যে এইভাবে যাইব আমি কোনোদিন ভাবতে পারি নাই। কে আমার তো মনে হয় যে লাস্টও আমি পাইতাম, মানুষ তো পাইছে, গোসল দিছে, মাটি দিছে, আমি তো তাও পাই নাই। মাটি আমি 18 জুলাই 2024 যাত্রাবাড়ির কাজলা থেকে আন্দোলনে যোগ দেন সোহেল রানা। সেই থেকে নিখোঁজ। এই 1.5 বছর ধরে খালি ঘুরছি। এই 1.5 বছর ধরে যেইখানে যে কইছে তার দরজার সামনে গেছি, তার ইয়ের সামনে গেছি, মানে কেউ আমাকে কোনো দেয় নাই, খালি আশাই দিছে। আসো বাবা, তুই কই? খেলে চলে রে, গেলে রে বাবা, আমার জীবনটা শেষ করে না। 34 দিন পর ছেলের মৃত্যুর খবর জানতে পারলেও মরদেহ খুঁজে পাননি, কবর খুঁজে পাননি মা। এরপর অপেক্ষা। ওই যে আবু সাইদের গুলি করলো না, ওইটা আমার দেখাইলো যে মা দেখো যে কেমন একটা নিরহ ছেলেরা মাইরা ফেলাইলো। 18 তারিখে ঘর থেকে বাইরে গেছে গাছ 7টার সময়। 8টার সময় আমার ছেলে সুয়েল ভাই ফোন দিছে, ফোন দিয়ে মোবাইল বন্ধ। এই আমরা খালি থানায় খুঁজছি, মেডিকেলে খুঁজছি, কোনো জায়গায় আমরা বাচ্চা কিনে যে যেখানে খুঁজছি। ওই হাসপাতালের মধ্যে লাশগুলো আছে না, মর্গের মধ্যে, ওই লাশগুলো আমার মাজার ছেলে যাইয়া মানে কোনোটা রাত পড়ছে, কোনোটা পাও পড়ছে, মানে পচা গন্ধ, ওই এরকম খুঁজতে খুঁজতে 34 দিন হয়ে গেছে। 34 দিন পরে একজনের ওই যে আমার দোকান থেকে মাল নিত না, ওনার বাইরে খুঁজতে যায়, দেখে ঢাকা মেডিকেলের শরীরের ছবি। প্রায় 1.5 বছর ধরে ছেলের কবর খুঁজেছেন রাশেদা বেগম। কত কি না করেছেন। অনেক চেষ্টা, অনেক অপেক্ষার পর 2026-এর 5 জানুয়ারি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় রায়ের বাজার কবরস্থানের কোন কবরে শায়িত আছেন ছেলে। তুই ঘুম না আমার দেখতে যাই আমার রুমে, আমি কি করি? আমার তেমন একটা ডাক যায় না রে। ওরা ডাক দিল তো তোর ডাকের মতন আমার কয়লার মধ্যে হয় না রে। আল্লাহ, আল্লাহ তুই আমার ক্ষমা করে। গুলির শব্দ শুনছি, কিন্তু গুলিটা যে ঠিক আমার ছেলের গায়ে পড়ছে এখন বুঝতে পারতেছি আর কি। কারো চোখ গেছে গা, কারো হাত গেছে গা। এখন আমি বলি যে কি আমার ছেলেটা একটা হাত না থাকতো, একটা পা না থাকতো, একটা চোখ না থাকতো, আমি বলি। সেই জুলাইয়ের 19 তারিখে পুলিশের গুলিতে প্রাণ হারান মাহমুদুর রহমান সৈকত। ঘটনার 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু ছেলের ঘর ছাড়ার সেই দিনটির কথা ভুলতে পারেন না মা। এক গুলি আমার জীবনটা অস্থির করে দিল। আমি এখন সারাটা দিন, সম্পূর্ণ সারাটা দিন ঘরে, আমি বুঝি নাই ঘরে এরকম একা সারাক্ষণ একা থাকতে হবে। আমি টেবিলে বসে থাকি, নাস্তা খাই, ভাত খাই, যাই খাই, পিছন থেকে আসি জোরে ধরে আম্মু কি করো, তা আমি বলে যে কি ভাত খাইতেছি দেখোস না। এখন
আর কেউ আর আমার জড়াইয়া ধরে না, নাস্তা খাই বসি শুই থাকি, আমার পাশে যায় শুই দুষ্টামি করতে। রাস্তার এইসব পরিস্থিতি দেখে আমার নিজেরই কলেজের লিজে মনে উল্টে যাইতেছে। আর আমার ছেলেটা কোন ফাঁকে যায় ও নাই হয়ে গেল। কোন বন্ধুর গায়ে রাবার বুলেট লাগছে, আম্মু আমি যাইতেছি এই কইয়া বের হইলো। যখন ও আমার বলে গেল এটা বলার পর তো আমি তো বুঝতে পারতেছি ও ঝামেলায় চলে যাইতেছে। নামাজের হিজাব গায়ে দিয়ে দৌড়াই যায়, ওর এইদিকে ওইদিকে খুঁজতেছি। দোকান দেখেছি কি ভিতরে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, দোকানের শুধু কাজটা টাইনে মনে শুধু লক করছে, আর কিছু করে নাই। দৌড়াই ওইখানে চলে গেছে না। আমি যাইতে যাইতে কয়েক গল্লি পার ওইদিকে গেছি রাস্তায়। এরপরে আর মনে হয় ও গুলিটা মনে হয় আমার সামনে তার গায়ে পড়ছে। আমি আর একটা গলি সামনে গেলে মানে আমি ও যে ওইখানে চলেই গেছে বা একদম ওর গায়েই পড়ছে, আমি তার ওই গুলির শব্দ পাই একবারের ভিতরে দৌড়ে ঢুকে গেছি। গুলির শব্দ শুনছি কিন্তু আমি জানতাম না যে ঠিক ওর গায়ে পড়ছে। গুলির সাউন্ডটা পাইয়া তো সবাই দেখি যে একবারের ভিতরে ঢুকে যাইতেছে, আমিও তাদের সাথে সাথে ভিতরে ঢুকে গেছি। তো অনেকক্ষণ পরে আমার মনে পড়লো ওই বাড়ির বারান্দায় ভিতরে গলির ভিতরে দাঁড়ায় আছি। আমার মনে পড়লো কিরে আমি রাস্তায় একা একা এমন করি, আমি তো আমার ছেলেরা পাইতেছি না। আমার ভিতরে তখন মানে খুব লাগতেছে। আমি আমার ভাগ্নেরে ফোন দিয়ে, ওই মেয়ের বন্ধুরে ফোন দিয়ে, ওগুলো আর আমার ফোনটা উঠেও না, কোন হসপিটাল আছে কোথায় আছে আর আমারে কেউ খবরও দেয় না। রাতের 8টা 8:30টায় খবর পাইলাম যে ওর আব্বু আমারে বললো যে আমি বাড়ির থেকে আসতেছি, তুমি বেশি করো না, আমার ছেলে নাই। দিন পেরিয়ে গেলেও মায়েরা তাদের ঘরে না ফেরা ছেলেদের স্মৃতি হাতড়ে চলেছেন। এই গল্লি এখানে এই যাওয়া ছেলে পিলারের সামনে এখানে দাঁড়াইছিল, 2 পিলারের মাঝখান দিয়ে এখানে দাঁড়াইছিল, কতক্ষণ এখানে দাঁড়াইছিল, কতক্ষণ এখানে দাঁড়াইছিল। আমার ছেলে তো বুঝে নাই, জালিমেরা তো ওই সাইড থেকে মাইরে আমার ছেলেটারে শেষ করে দিব। আমার ছেলে তো বুঝে নাই। আমার কাছে মনে হয় যেন আমার ছেলেটা এসে বাইরে থেকে এসে দরজা নক করবে, আম্মু দরজা খোলো, আম্মু আম্মু কি করো, আম্মু এতক্ষণ কি করতেছিলে, দরজা খুলতে দেরি হয়েছে কি জন্য। ওই যে দোকানে বাঁশি বাজাইতো, ওই দোকানের সামনে যাইতাম যে বাঁশিটা বন্ধ কর, বাজাইস না। 12টা বাজলে দোকানের সামনে যা দাঁড়াই থাকতাম। দুপুর হলে ফোন দিত, মা আমারে ঘুমা হয় কিছু দিয়া যাও, কিছু বাজ্যা করে হোক। এই যে এখন যা বিরিয়ানি রান্না করলে মানে অনেকদিন তো কোনো ঠিক ভালো কোনো রান্না করি নেই ঘরে। ইদানিং এই যে জামাইরা আসছে হালকা পাতলা একটু রান্না করতেছি, করি ওর জন্য খুব কান্না করি। ও বিরিয়ানিটা খুব পছন্দ করতো। ছেলেকে হারিয়ে কেমন দেশ পেয়েছেন তারা? আমার ছেলে একলা না, শত শত ছেলেরা গেছে, আমার ছেলে গেছে, সেইটা মনে ভাববে গেছে। ওরা যে আনন্দ করে গেছে, ওরা তো একটা গর্ব নিয়ে গেছে, কিছু তো পাইল না। আর মা বাবার চোখের পানি দেয়া গেল। শুধু এই দিক আর ওই দিক। আগে ওই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি সরকার আসছে, এতটুকু কিছুই চেঞ্জ হয় নাই। আজকে 2টা বছর হয়ে গেল, কোনো বিচারেই তো দেখতেছে না। এমন সব কষ্ট, এমন শোক, এমন প্রশ্ন ছাপিয়ে মায়েরা সবাই একটি সরল রেখা এসে দাঁড়িয়েছেন। তারা সবাই বিচার চান, ছেলে হত্যার বিচার চান। এই দুনিয়ায় তো বিচার চাই। আমার ছেলেটা এই দিন দুপুরে যে এইভাবে নাই হয়ে গেল, আমার কাছ থেকে হারাই গেল, আমি বিচার চাই, এই সরকারের কাছে বিচার চাই শুধু।
বিচারটা দেখে যদি আমি মরেও তো শান্তি পাবো, নাইলে আমি শান্তি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার নিও না, আমার সোহেল রানার বিচার দেখে আমি যিনি দুনিয়ার তো যাইতে পারি। সব কিছু আগের নিয়ম আছে, শুধু আমার গাধাটা নাই, আমার বুকাটা নাই। আল্লাহ তুমি আমার দুনিয়া একটা বিচার দাও, আমার যেমন বুকে তোরা কায়রা নিছে, আল্লাহ তাকে বিচার করো রে আল্লাহ।